যখন আমরা চেম্বারে ঢুকি বা আমরা যখন পেশেন্ট দেখছি সেই সময় আমাদের ওই ইস্যুস গুলোকে ব্যাক অফ দ্য মাইন্ড রেখে তখন আমাকে এগোতে হবে। ফিজিক্যালি হয়তো সে খুব স্ট্রং হতে পারে, বাট ইউ নিড টু বি মেন্টালি স্ট্রং। This is Erudition India podcast, where academic wisdom and pop culture coincides. Hello and welcome to the 7th episode of EI podcast. Today we have Shalmali Chatterjee, who is a consultant psychologist and special educator trained to answer questions like, what have I done to my life? So please welcome Shalmali Chatterjee. হাই এভরিওয়ান। কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর, এই স্পেশাল এডুকেটর ব্যাপারটা কি একটু যদি বলেন আমাদের। স্পেশাল এডুকেশন বেসিক্যালি আমরা কাকে দিই? যাদের হয়তো কিছু স্পেশাল নিডস চিলড্রেন রয়েছে, স্পেশাল নিডস অ্যাজ ইন অটিজম, সেরিব্রাল পলসি, এডিএইচডি, এই ধরনের কিছু যে সমস্যাগুলো আমরা আজকাল আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি, সেই বাচ্চাগুলোকে সবসময় যে একজন নর্মাল কারিকুলামের টিচার পড়াতে পারবে তা তো হয় না। তাদের জন্য একটা স্পেশালাইজড কারিকুলাম ইউজ করতে হয়। তো সেই ক্ষেত্রে স্পেশাল এডুকেটর হচ্ছে এমন একজন যে একটা স্পেশালাইজড কারিকুলাম ফলো করে সেই বাচ্চাদের এডুকেট করে যে তোমার এই এই জিনিসগুলো করতে হবে, বা সব বাচ্চাদের নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস আলাদা। বেসিক্যালি আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে সেই বাচ্চা যেন মেইন স্ট্রিমে একটা পজিশনে যেতে পারে, যাতে সে পরবর্তীকালে নিজের জন্য অ্যাটলিস্ট কিছু আর্নিংস করতে পারে, সো দ্যাট দ্য সোসাইটি ডাজ নট ট্রিট হিম লাইক এ কিছু হবে না, বা সে নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের যেটুকু রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য। সেই জায়গাগুলো একজন স্পেশাল এডুকেটর তাকে মোটামুটি সেই জায়গাটায় হেল্প করে। সে তাকে টাকা চেনা দেয় বা বেসিক মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো শেখায়, প্লাস জামা কিভাবে ঠিক করে পড়তে হয়, ওই যে টেকনিক্স গুলো, এই জিনিসগুলো শেখায়। প্লাস ওদের যা বিহেভিয়ারাল যে ইস্যুস গুলো আছে সেগুলো কিছুটা ম্যানেজ করতে হেল্প করে। অনেকের হিরোটিপিক্যাল যে বিহেভিয়ার গুলো, হ্যান্ড ফ্ল্যাপিং, তারপর মাথা দেওয়ালে মাথা ঠোকা বা এই যে বিহেভিয়ার্স গুলো থাকে, সেগুলো কিছুটা তারা হয়তো কোনো অ্যাক্টিভিটি বা ওই ধরনের ইয়ে থেকেও তারা হেল্প করতে পারে। টাফ টাইমস ডোন্ট লাস্ট ফর এভার, টাফ পিপল ডু। তো যে কোনো মানুষের জীবনেই একটা কঠিন পরিস্থিতি আসে, তারা দুঃখের মধ্যে দিয়ে যায়। তো এই 5 স্টেজেস অফ গ্রিফ, এটা যদি একটু এক্সপ্লেন করে দেন আমাদের। প্রথম হচ্ছে গ্রিফ ইজ ভেরি ডিফিকাল্ট ফর এভরিবডি। মানে যে কোনো সিচুয়েশনই হোক, সেটা হয়তো বাড়িতে কেউ মারা গেছে, বা কোনো রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, বা ডিভোর্স হয়েছে, গ্রিফ যে কোনো সিচুয়েশনই হতে পারে। তো এর মূলত পাঁচটা স্টেজেস আছে। প্রথম হচ্ছে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ডিনায়াল হচ্ছে প্রথম স্টেজে। আমি যদি রিলেশনশিপ দিয়ে এক্সপ্লেন করি, তো প্রথম স্টেজটা হচ্ছে মানুষ ভাবে যে না, আমার ব্রেকআপ হয়নি, মানে এ হয়তো কিছুক্ষণের জন্য আমার উপরে রেগে আছে, তারপর যখন রাতটা ঠান্ডা হবে সে আবার we would be back to the square one. Anger হচ্ছে it is generally on both the people, মানে নিজের ওপরেও রাগ হচ্ছে, যে মানুষটা আছে তার উপরেও রাগ হচ্ছে যে সে আমার সাথে এইটা কেন করলো, বা আমি কেন করলাম, বা আমি এই কথাগুলো কেন বললাম। তো এই অ্যাঙ্গার স্টেজ ও খুবই একটা ডেঞ্জারাস জায়গা, যেখানে মানুষ অনেক সময় নিজেকে হয়তো কোথাও গিয়ে একটা ব্লেমের জায়গা, একটা সেলফ ডাউটের জায়গা চলে আসে। তারপরে হচ্ছে বার্গেনিং। এই বার্গেনিং যে জায়গাটা, সেখানে হচ্ছে আমরা হয়তো ভগবানের কাছে প্রে করছি যে আমি যদি এই মানুষটা আমার লাইফে চলে আসে, তাহলে আমি আপনাকে পুজোয় কিছু একটা দেব। কিন্তু যেটা হচ্ছে যে এই তিনটে স্টেজেও তাও একটা হোপ থাকে মানুষের মধ্যে, যে থিংস মাইট বি হোপফুল, থিংস মে টার্ন। বাট সব থেকে খারাপ জায়গা হচ্ছে এই ডিপ্রেশনের ফেজটা। সেখানে কি হচ্ছে, মানুষ পুরোপুরি একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। সেখানে তার ফোর্থ স্টেজ, এটা ফোর্থ স্টেজে সে পুরোপুরি ডিপ্রেশন, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জারাস স্টেজেস। বিকজ এই স্টেজে কি হচ্ছে, সে পুরোপুরি রিলেশনশিপ থেকেও বেরোয়নি। এরকম সিচুয়েশন আসছে যে সে হয়তো হঠাৎ করে জিনিসটা তার মনে পড়ে যাচ্ছে, and that person cannot do anything. এই সময় এই স্টেজটাতে এই সেলফ হার্ম বিহেভিয়ার, তারপর এটা মোস্ট ভালনারেবল স্টেজ। এই স্টেজটাতে কি হয়, মানুষ হয়তো অন্য রিলেশনশিপে চট করে চলে যায়, মানে সে হয়তো ওই জায়গা থেকে বেরোতে পারছে না, সে কোপ করার জন্য সে অন্য কোনো মানুষের কাছে চলে যাচ্ছে, যে ঠিক আছে এ নেই তো দিস ইজ অ্যান অল্টারনেটিভ অপশন, যার জন্য এই রিলেশনশিপ মিস্টেকস ইনটু মাল্টিপল রিলেশনশিপস, মাল্টিপল সেক্সুয়াল রিলেশনশিপস, এই জিনিসগুলো আরো বেড়ে যাচ্ছে, বিকজ দ্যাট পারসন ইজ নট হিলড। এই ক্ষেত্রে এই স্টেজটাতে ইভেন এই যে ওভার ইটিং, আন্ডার ইটিং, ইরেগুলার স্লিপিং হ্যাবিটস, স্টমাক ইস্যুস, গ্যাস্ট্রো ইস্যুস ইন দ্য সেন্স লাইক
পারস্পরিক গ্যাসের প্রবলেম হতে পারে, কনস্টিপেশন হতে পারে, কনস্ট্যান্ট ডায়রিয়া হতে পারে, বা যেটা আমরা মেডিকেল টার্মস এখন মোটামুটি অনেকেরই আইবিএস এর প্রবলেম হয়, উইচ ইজ ইরিটেবল বাউল সিনড্রোম, এই ইস্যুস গুলো হতে পারে. So this is one of the most vulnerable things in that grief stage. Next is acceptance, the stage where you have already, started healing or maybe healed to a certain extent, and মানে এখন হচ্ছে তুমি বুঝে গেছো যে ঠিক আছে, things did not work out, maybe some better things will happen in my life, and it's okay. This is one of the stages which everybody passes through, if I say in relationship cases also, or if accepting death in the family also. যার জন্যই ওই 13 দিন 14 দিনের যে পিরিয়ডটা, ওই It's a process. it's a process basically, and the more we go through these stages, the more we move towards healing. প্রতিদিনের ভালো থাকার ডেইলি চেকলিস্ট, এটা আমরা কিভাবে বুঝবো? কাইন্ডলি এক্সপ্লেন। তো আমাদের বেসিক্যালি 4টে হ্যাপি হরমোনস আছে: ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডরফিনস। এই 4টেই আমাদের খুব অ্যাক্টিভ রাখতে হেল্প করে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি করি আমরা, ডোপামিন যখনই আমাদের মনে হয় একটু ল্যাক করছে, আমরা হয়তো কোনো মিনিংলেস স্ক্রলিং এ চলে যাই। মানে আমরা ফোন ঘাটছি বা একটা কোনো ওয়েব সিরিজ দেখছি বা এই যে রিলস বা এই ধরনের জিনিস কনস্ট্যান্টলি দেখে যাচ্ছি, সেখান থেকে কোথাও গিয়ে আমাদের একটা ডোপামিন হিট হচ্ছে, কি হচ্ছে, আমাদের ব্রেন স্টিমুলেটেড হয়ে যাচ্ছে, and we are happy and everything is good, but actually that does not help. ডোপামিন এনহ্যান্স করতে গেলে আমাদের হয়তো কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কোনো ব্রেন অ্যাক্টিভিটি বা বই পড়লে বা নেচারে টাইম স্পেন্ড করলে, ইট হেল্পস টু গিভ দ্যাট কিক। ইভেন যদি আমরা কোনো পাজল বা এই যে সোডুকু কাইন্ড অফ জিনিস যেগুলো আছে সেগুলো করি, সেখান থেকেও আমাদের ডোপামিন এনহ্যান্স হয়। তারপর হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে ইউজুয়ালি ইট ইজ ইনভলভড ইন রোমান্টিক রিলেশনশিপস বা মিনিংফুল ফ্রেন্ডশিপ বা এই ধরনের জায়গায় সেটা এনহ্যান্স হয়। বেসিক্যালি ইট ইজ আ লাভ হরমোন, বাট সেটা যদি আমি কোনো বাচ্চার সঙ্গে সময় কাটাই বা নেচারে সময় কাটাই বা কাডলিং উইথ আ পেট, দিস অলসো হেল্পস। ইভেন লিসনিং টু মিউজিক also helps here. Then is serotonin. Serotonin অনেক ক্ষেত্রে হয়তো ডার্ক চকলেট বা সানলাইট, ইভেন সানলাইট এনহ্যান্স করলে কিন্তু সেরোটোনিন আমাদের অনেকটাই বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ডিপ্রেশন অনেকটাই কমে যায়। তারপর হচ্ছে এন্ডরফিনস। এন্ডরফিনস বেসিক্যালি এনহ্যান্স হয় এক্সারসাইজে, কোনো ড্রয়িং বা কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করলে এন্ডরফিনস গুলো এনহ্যান্স হয়ে যায়। সো আই উড সাজেস্ট দ্যাট কোনো মিনিংলেস অ্যাক্টিভিটিতে টাইম না স্পেন্ড করে, ইফ উই ডু সাম মিনিংফুল অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, দেন আমার মনে হয় অনেকগুলো মেন্টাল হেলথ ইলনেস হয়তো আমরা অ্যাভয়েড করতে হেল্প হবে। আমরা অনেকেই সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্টের মধ্যে ডিফারেন্সটা জেনে গেছি, অ্যান্ড এনারা কমপ্লিমেন্টারি টু ইচ আদার, বাট প্রফেশনাল ফিল্ডে কোথাও কি একটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হয় সাইকোলজিস্টদের? আমাদের দেশে মেন্টাল হেলথ বা মেন্টাল ইলনেস ইটসেলফ ইজ আ ট্যাবু। মানে লোকে সহজে এই নিয়ে কথা বলবো বা আমার কিছু সমস্যা হচ্ছে, লোকে তো আমাকে পাগল বলবে আমি যদি যাই। কারণ আমাদের কাছে যখনই পেশেন্ট আছে, প্রথম কথা হচ্ছে আমি তো পাগল নই, আমি কেন আসবো। তো সেই ক্ষেত্রে এনিওয়েজ মেন্টাল হেলথ ইজ treated as a second class disorders. এখন আমার হার্টের রোগ হলে আমি চট করে ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমার যদি মন খারাপ হয়, আমি কি ডাক্তারের কাছে যাব? আমি ওটাকে অনেক বেশি ল্যাগ বিহাইন্ড করবো। ঠিক আছে, কাজ চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আমি তো কাজ করতে পারছি, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, একটু তো ঘুমের সমস্যা হচ্ছে, ঠিক আছে, ও ম্যানেজ হয়ে যাবে, ও ঠিক আছে, আমি একটু কফি কম খাবো, একটু গান শুনবো, একটু সেলফ কেয়ার করবো, ও ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না। অনেকেই আসেন যারা হয়তো প্রেফার করে যে আমি একটা ওষুধ খাবো, আমার সব সমস্যা মিটে যাবে। কিন্তু সবার কি শুধু ওষুধ খেলেই সমস্যা মিটে যায়? আমাদের যেমনি হয়তো কোনো একটা সিচুয়েশন হয়েছে, জ্বরের ক্ষেত্রে আমাদের অনেক সময় অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামলের প্রয়োজন পড়ে, কিন্তু সেই সময়ও কিন্তু আমাদের ওই যে জলপট্টি বা এইগুলো কিন্তু অনেকটা এনহ্যান্স করে। তো সেই ক্ষেত্রে সাইকোথেরাপি আমি যদি ধরি বা সাইকোলজিস্ট ধরি, তারা হয়তো সেই কাজটা করে। প্র্যাকটিক্যালি যদি দেখতে হয়, ডিপ্রেশন যদি হয়, সেখানে কি হচ্ছে, আমার কিছু করতে ভাল লাগছে না, আমি বসে আছি তো বসেই আছি, শুয়ে আছি তো শুয়েই আছি, আমার উঠতে ইচ্ছে করছে না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি কাজে যেতে আমার ভাল লাগছে না, আমি কোনো কাজেই কোনোভাবে কোনোই
পিস পাচ্ছি না, আমার ভাল লাগছে না। তো সেই ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে আমরা সাইকোলজিস্টের কাছে যাই। সে হয়তো বললো যে আচ্ছা আপনার এই লেভেলে, সে হয়তো অ্যাসেসমেন্ট করলো যে আপনার এই ডিপ্রেশনের এই লেভেল হচ্ছে। তারপরে কি হচ্ছে, সে সাইকিয়াট্রিস্টের কাছে যদি প্রয়োজন পড়ে, যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাকস, কিছু কিছু ডিসঅর্ডার্স আছে, বা তার যদি কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া বা কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার বা এই ধরনের কিছু সমস্যা থাকে সেখানে, বা অ্যাডিকশনও যদি আমি ধরি, সেই ক্ষেত্রে কোথাও গিয়ে একটা মেডিকেশনের প্রয়োজন পড়ে, তো সেইখানে একজন সাইকোলজিস্ট তাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবে। তারপর কি হচ্ছে, সেই সাইকিয়াট্রিস্ট হয়তো ওষুধ দিল, তারপর সাইকিয়াট্রিস্ট কিন্তু সে আবার সাইকোলজিস্টের কাছে পাঠায় যে ঠিক আছে ওষুধ খেয়েছে, ওষুধের পরে একটা কেমিক্যাল ইমব্যালেন্স যেগুলো ছিল সেগুলো কিছুটা ঠিক হয়েছে, তারপরে সাইকোলজিস্ট টেকস ওভার অ্যান্ড হেল্পস টু হিল দ্যাট পারসন, মানে তার সাথে কথা বলে, তার সাথে ডিফারেন্ট থেরাপি টেকনিক্স ইউজ করে তাকে হেল্প করে যে ঠিক আছে তোমার এই সমস্যা এইভাবে সলভ করতে পারো। কারণ অনেক ডিসঅর্ডার্স এর পেছনে, আমি যদি ওসিডিও ধরি, সেখানে কোথাও গিয়ে একটা চাইল্ডহুড ট্রমা বা সেক্সুয়াল অ্যাবিউজ থাকে। তো সেই ক্ষেত্রে মানে ইটস নট দ্যাট এগুলো হয়নি, কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে সেগুলো কথার মাধ্যমেই আমার মনে হয় একজন সাইকোলজিস্ট, সে যেই হোক না, সে ক্লিনিক্যাল সাইকোলজিস্টও হতে পারে, সে কাউন্সিলিং সাইকোলজিস্টও হতে পারে, বা কোনো রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্টও হতে পারে, এরা হেল্প করতে পারবে। সেলফ হার্মিং নিয়ে আমাদের অনেকেরই অনেক বেসিক আইডিয়া আছে, যে তাদের বডিতে কাটস থাকার কারণে তারা সেই জিনিসগুলোকে লুকিয়ে রাখতে চায় এবং তারা একটা একটা এনক্লোজড লাইফস্টাইল লিড করে। কিন্তু আমরা অনেকে জানি না যে ইটিং ডিসঅর্ডার এটা একটা খুব বড়সড় সেলফ হার্মিং এর একটা ওয়েজ এন্ড মিনস। তো সাধারণ মানুষ একটি বাড়ির যে কোনো সদস্য তিনি বুঝবেন কি করে যে তার বাড়িতেই এই ইটিং ডিসঅর্ডারের সমস্যা রয়েছে? দেখো, সেলফ হার্মের ক্ষেত্রে তো প্রচুর রিজনস আমরা বুঝতে পারি। অনেক সময় সিমটমস বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। কিন্তু ইটিং ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় খুব স্ট্রেসফুল সিচুয়েশনসে মানুষ হয়তো ওভার ইটিং করছে, মানে হয়তো তার মানে ওই যে চোখের খিদে যেটা বলে, হয়তো তার কোন একটা স্ট্রেসফুল সিচুয়েশন, এই যে ব্রেকআপ যে সিচুয়েশন গুলো, অনেক সময় কি হয় মানুষ অনেক রেটে খাওয়া বেড়ে যায়, তখন অ্যাট্রাকশনটা কোন দিকে হয়, এই যে সুগারি স্টাফ, মানে আইসক্রিম, চকলেট, কেকস, পেস্ট্রিজ, যেগুলো আমাদের হয়তো দেখতে খুব অ্যাপিলিং লাগে, সেই পুরো কেকটা হয়তো সে খেয়ে নিচ্ছে, কারণ তার মনে হচ্ছে সেইটা করলে হয়তো তার স্ট্রেসটা কিছুটা কম লাগছে। বা এরকম ক্ষেত্রে হয়তো অনেকেরই হয়, তারা হয়তো আন্ডার ইটিং এ চলে যাচ্ছে, মানে তার খাবারের প্রতি কোনো ইচ্ছাই নেই, সে খাওয়াই ছেড়ে দিল। এবং খাওয়ার পরে ইচ্ছা করে বমি করে দেওয়া, বিউলিমিয়া নার্ভোসা, এটাও একটা খুব সিরিয়াস ডিজিজ। মানে যেটা অ্যানোরেক্সিয়াতে মানে সে একেবারে পুরো স্কেলেটন ফর্মে চলে যাচ্ছে, যে আমার যদি ওজন না বেড়ে যায়, বা যেটা হয় আর কি। আর বুলিমিয়াতে হচ্ছে সে মানে জেনে বুঝে হয়তো খাচ্ছে, তারপর সে বমি করে দিচ্ছে। দিস ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য ইটিং ডিসঅর্ডার্স অ্যান্ড আ টেকনিক টু সেলফ হার্ম। বিকজ আমি যদি প্র্যাকটিক্যালি স্পিকিং, আমি যদি খাবার খেয়ে থাকি, মানে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো আমার খিদে পাওয়ার কথা নয়। ইট ইজ জেনুইনলি নট পসিবল যে আমার 2 ঘন্টার মধ্যেই আমার খিদে পেয়ে যায়। And now it's time for Curious Queries, যেখানে আমাদের দর্শকরা কিছু কোয়েশ্চেন্স পাঠান আমাদের গেস্টদের জন্য। উত্তর দমদম থেকে আর মজুমদার জিজ্ঞাসা করছেন, গভীরভাবে ডিপ্রেসড এবং পাগল এই দুটি শব্দের মধ্যে আমরা তফাৎ বুঝবো কিভাবে? বেসিক্যালি যদি আমি দুটোর মধ্যে ডিফারেন্স করতে চাই, তো পাগল যদি আমি বলি, তো সেই অর্থে সবার মধ্যেই কিছু না কিছু ট্রেস থাকে, মানে আমরা সবাই পাগল আমাদের এই পাগলের রাজত্বে। সবার মধ্যে, মানে দেখুন কেউই তো পারফেক্ট হয় না, তো কিছু না কিছু ক্রেজি পার্টস তো সবার মধ্যেই থাকে। সো বেসিক্যালি পাগল আমরা কাদের বলবো? যাদের হয়তো রিয়ালিটির সঙ্গে কোনো কানেক্ট নেই, সে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে। প্র্যাকটিক্যালি যদি আমি দেখি যে আমাদের কলকাতা শহরে বা আমাদের আশেপাশে আমরা দেখি হয়তো অনেকে খুবই র্যাগড অবস্থায় রাস্তায় বাইরে ঘুরে বেড়ায়, তাদের আমরা পাগল মানে বলি আর কি, যে হয়তো তার আগের লাইফে হয়তো সে লাইফে খুব বেশি ট্রমা ফেস করেছিল, সেখান থেকে হয়তো আজকে তার এই পজিশনে এসছে। কিন্তু যে খুব ডিপ্রেশনে আছে তাকে কিন্তু আমি পাগল এই জন্যই বলবো না, কারণ কোথাও গিয়ে সে কিন্তু রিয়ালিটির সঙ্গে তার একটা কানেক্ট রয়েছে। বেসিক্যালি সেটাকে নিউরোসিস বলে, নিউরোসিস অ্যান্ড সাইকোসিস। সাইকোসিস হচ্ছে পুরোপুরি তার রিয়ালিটির সঙ্গে একটা কানেক্ট চলে যায়, সে একটা নিজস্ব জগতে চলে আছে, যেখানে সেই হ্যালুসিনেশন, ডিলিউশনস
এই জিনিসগুলো চলে আসে। কিন্তু এই ডিপ্রেশনের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা আমি আগেই বললাম যে ডিপ্রেশনের ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে আমার ডিপ্রেশন হয়েছে। প্রথমত হচ্ছে আপনি দেখবেন যে ইনিশিয়ালি কি হবে, সব থেকে প্রথমে হয়তো আপনার কোনো কাজ করতেই ইচ্ছে করছে না, যেইটা আপনার পছন্দের কাজ ছিল। অনেকে হয় তার বই পড়তে ভাল লাগে, কি গান শুনতে ভাল লাগে, সিনেমা দেখতে ভাল লাগে, ঘুরতে যেতে ইচ্ছে করে, কোনো কাজই তার ভাল লাগছে না, যাই করছে সেটাতেই মনে হচ্ছে আবার করব, থাক করতে হবে না। সে শুয়ে আছে তো শুয়েই আছে, সে আর উঠছে না, মানে কাজে বেরোতে হবে তার বেরোনো মানে ইচ্ছে আর করছে না। ইভেন ডিপ্রেশনের ক্ষেত্রে এরকম কেসেসও আছে, মানে তার দাঁত ব্রাশ করতেও বা চান করতেও তার এনার্জি থাকে না, সেখানেও সে ফিল করছে যে এই কাজগুলো করতে হবে, থাক শুয়ে আছি ভালোই আছি কি দরকার। তারপর সেলফ হার্ম বিহেভিয়ার বা এই ধরনের কিছু কিছু সিমটমস চলে আসে। কিন্তু আমরা যে দেখি না ডিপ্রেশন মানে যে সবসময় যে খুব মন খারাপ নিয়ে চলছে, বা এটা কিন্তু খুবই একটা বড় মিথ হচ্ছে। মানে যে হয়তো অ্যাকচুয়ালি ডিপ্রেস, তাকে কিন্তু দেখে আপনি কোনোদিন বুঝতে পারবেন না তার ডিপ্রেশন হয়েছে। সে হয়তো সবার সামনে একটা হ্যাপি গো লাকি ইমেজ নিয়ে ঘুরছে যে আমি খুব লাইফে হ্যাপি, আমার সবকিছু আছে, সবাই তাকে ভালোবাসছে, কিন্তু সে যখন বাড়িতে যাচ্ছে তখন সে সেই জায়গাটা তার হিট করছে। বা আজকালকার দিনে মানে এই আমাদের আজকালকার যে সোসাইটি, সেখানে লোনলিনেস একটা বড় এপিডেমিক হয়ে দাঁড়িয়েছে। মানে মানুষ যে কতটা একা, হয়তো কাজ করছে সবই করছে, কিন্তু সব থেকে খারাপ জিনিস হচ্ছে সে তার আশেপাশে অনেক লোক আছে, তার মধ্যে সে একা ফিল করছে। সেই পেনটা কোথাও গিয়ে ডিপ্রেশন হতে পারে আর কি। হ্যালো। ছোটবেলা থেকেই আমি শুনেছি যখনই কারো প্রবলেম হতো তারা ডিসকাস করতে চাইলে তারা সাইকোলজিস্টের কাছে যেত যাতে প্রবলেম সলভ হয়। বাট আমার সবসময় মনে হতো যে সাইকোলজিস্টের যখন প্রবলেম হয়, ডু দে স্টিল গো টু আ সাইকোলজিস্ট অ্যান্ড ট্রাই টু গো হেড অ্যান্ড ফাইন্ড আউট এ সলিউশন ফর দেয়ার প্রবলেমস? দ্যাটস অল। দিস ইজ আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, বিকজ মানে আমাদের সোসাইটিতে কি হয়, মানে সাইকোলজিস্ট মানে সে হচ্ছে সুপার হিরো, মানে তার কোনো সমস্যা হতে পারে না, তাকে একেবারে একটা শিল্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যে সে সোসাইটিকে প্রোটেক্ট করছে এই সব ডিসঅর্ডার্স থেকে। কিন্তু যদি তার কোনো মেন্টাল হেলথ প্রবলেমস থাকে, হতেই পারে সে অ্যাংজাইটিতে ভুগছে, বা সে কোনো ব্রেকআপ ডিল করেছে, বা তার ফ্যামিলিতে কেউ মারা গেছে, বা তার ডিভোর্স চলছে, মানে যে কোনো সাইকোলজিস্টের অনেক কিছু সমস্যা হতেই পারে। নট অনলি সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টেরও হতে পারে। যেমনি একজন কার্ডিওলজিস্ট আছে, তার যদি হার্টের সমস্যা হতে পারে, বা একজন গাইনোকোলজিস্টের যদি গাইনি ইস্যুস হতে পারে, তাহলে একজন সাইকোলজিস্টের কোনো বা সাইকিয়াট্রিস্টের কোনো মেন্টাল হেলথ ইস্যু কেন হবে না? সেখানে ইমিডিয়েটলি লোকে চলে আসে যে আপনি সাইকোলজিস্ট, আপনার কি করে আপনি এই কথা বলতে পারেন, আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। কিন্তু সেটা কি সব সময় পসিবল? একটা মানুষ সব সময় কি করে পজিটিভ থাকবে রে ভাই? লাইফে তো সবার আপস এন্ড ডাউনস থাকে, সেমনি আমাদের লাইফেও আপস এন্ড ডাউনস থাকে। হ্যাঁ, বাট দ্য সিচুয়েশন ইজ যে যখন আমরা চেম্বারে ঢুকি বা আমরা যখন পেশেন্ট দেখছি, সেই সময় আমাদের ওই ইস্যুস গুলোকে ব্যাক অফ দ্য মাইন্ড রেখে তখন আমাকে এগোতে হবে, মানে সো দ্যাট আই ডোন্ট গো ইনটু আ ডিপ্রেশন অর সামথিং লাইক দ্যাট। যে আমি যদি এখন একটা পেশেন্টকে দেখে তার দুঃখ শুনে আমি যদি এখন কাঁদতে বসে যাই, তো সেটা তো সিম্প্যাথি হবে, সেখানে তো এমপ্যাথি হবে না। বিকজ উই হ্যাভ বিন থট এথিক্যালি যে উই শুড বি এমপ্যাথিক অ্যান্ড আনকন্ডিশনাল লিসেনিং, বা এই জিনিসগুলো আমাদের শেখানো হয়েছে যখন আমরা সাইকোলজি নিয়ে পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো যখন আমাকে ফলো করতে হবে, তো ওই জিনিসগুলো কোথাও গিয়ে একটা ব্যাকসিট নিয়ে নেয় যে আমার যদি কিছু ইস্যু থাকে। হ্যাঁ, যখন আমি হয়তো একা রয়েছি তখন ওই ইস্যুস গুলো আমাদের আবার মনে পড়ে যে আচ্ছা এই প্রবলেমটা রয়েছে, আমি কি সলিউশন করব। ঠিক আছে, সোসাইটি অ্যাজ ইউজুয়াল আমাদের একটা ট্যাবুর মধ্যে রেখে দিয়েছে, বাট উইচ ইজ আ টোটালি আ মিথ। আর হ্যাঁ, সাইকোলজিস্টদেরও সেশনস অনেক সময় নিতে হতে পারে, সেরকম সিচুয়েশন হয়তো আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে যেখানে আমরা কোথাও গিয়ে হিল হতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা হয়তো কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের হেল্প আমরা নিতেই হয়। কিছু করার নেই, মানে কনস্ট্যান্টলি 5টা 6টা পেশেন্ট যদি কনস্ট্যান্টলি আমরা দেখতে যাই, সেখানে পুরো নেগেটিভিটিটা সে আমাকে দিয়ে যাচ্ছে, সেখানে সেইটা গিয়ে আমাদের খুব হিট তো ডেফিনেটলি করে। আমরা যে এফেক্টেড হই না তা নয়, কিন্তু দ্যাটস আওয়ার জব, সো উই হ্যাভ টু ডু ইট অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো যেরকম গৌরগোপাল দাস বলেছিলেন যে টু গেট এফেক্টেড ইজ নর্মাল, টু রিমেইন এফেক্টেড ইজ
অ্যাবনর্মাল। বিবিসির শার্লক সিরিজে আমরা দেখি শার্লক হোমসকে বারবার একটা কথা রিপিট করতে, যে আই এম আ হাই ফাংশনিং সোশিওপ্যাথ, নট আ সাইকোপ্যাথ। তো এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কি? সাইকোপ্যাথ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো সুপার ইগো সেই জিনিসটা থাকে না, মানে রাইট অ্যান্ড রং এর কোনো কনসেপ্ট তাদের মধ্যে নেই। কিন্তু যদি সোশিওপ্যাথ ধরি, তাদের মধ্যে একটু হলেও সুপার ইগো, এই যে রাইট রং এর সেই একটা কনসেপ্ট একটু হলেও থাকে সেখানে, যার জন্য তারা একটা জাস্টিফিকেশন দেয় যে আমি এই কাজটা এর জন্য করেছি। বা যারা সাইকোপ্যাথ হয় তাদের ক্ষেত্রে কি হয়, একটা রুল ব্রেক করা বা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির ইন্ডালজেন্সটা অনেক বেশি থাকে। এদের ক্ষেত্রে একটু হলেও আই গেস কম। এটা কি জেনেটিক্যালি লিঙ্কড? ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস। অনেক কিছুই মেন্টাল হেলথ, অনেক কিছুই জেনেটিক্যালিও হতে পারে, বা কোনো চাইল্ডহুড ট্রমা বা ওই অ্যাডোলেসেন্স এজের কিছু একটা সমস্যা থেকে, সেখান থেকে এই জিনিসগুলো হতে পারে। এখন প্রত্যেকটা জিনিসের একটা পসিবল কজ খুঁজে বার করা ইজ ডিফিকাল্ট, বাট ইট টেক্স টাইম। যে কোনো স্কুলে আমরা দুটো ক্যাটাগরির স্টুডেন্টস দেখতে পাই, একদল যারা কনস্ট্যান্টলি বুলি হচ্ছে আর একদল যারা কনস্ট্যান্টলি বুলি করছে। তো এই দুটো ক্যাটাগরির মধ্যে কারা বেশি উইক? বুলি কারা করে? যাদের সে হয়তো নিজে সেই সিচুয়েশন ফেস করেছে, বা সে ভেবেছে যে আমার সাথে হয়েছে, আমিও পরবর্তীকালে যারা আসবে তাদের সাথে করব। এই যে কলেজের ক্ষেত্রে যে র্যাগিং এর যে কনসেপ্টটা, সেটা কোথাও গিয়ে আমার সাথে যখন হয়েছে আমি আমার জুনিয়রসদেরও ছাড়বো না, এটাও কোথাও গিয়ে ওই ইন্টার জেনারেশনাল ট্রমার মতো চলেই আসছে। ফ্যামিলির মধ্যে এই যে শাশুড়ি বৌমার যে জায়গাটা, সেইখানেও কোথাও গিয়ে আমি আর শাশুড়ি আমার সাথে করেছে, আমি আমার ছেলের বউয়ের সাথেও জিনিসটা একই ট্রিটমেন্ট করব। একই ট্রিটমেন্ট করবো। তো এইভাবে জিনিসটা, এই ট্রমাটা চলতেই থাকছে। তো বুলিং নট নেসেসারিলি যে সে খুব খারাপ মানুষ, সে হয়তো খুব ভালো, বাট কোথাও গিয়ে সে হয়তো লাইফে কোনো পেন ফেস করেছে, সেই পেনটা হিল করার জন্য সে হয়তো এরকম ইমেজ নিচ্ছে, সে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে, সে কাইন্ড হতে পারছে না। তার অনেকগুলো কারণ আছে। তো সেটা আমি যদি এক্সপ্লোর না করি, তো ইটস ভেরি ডিফিকাল্ট টু সে হু ইজ রেসপন্সিবল ফর হোয়াট অ্যাক্টিভিটি। তো এরকম একটা সিচুয়েশনে একজন স্টুডেন্ট যে কনস্ট্যান্টলি বুলি হচ্ছে স্কুল লাইফে, সে কি করবে? তার জন্য কি করণীয় রাইট নাও? প্রথম হচ্ছে তাকে একটু অ্যাসার্টিভ হতে হবে, তাকে বলতে হবে যে ঠিক আছে, তার হয়তো ক্লাসমেট হয়তো খুব স্ট্রং, ফিজিক্যালি হয়তো সে খুব স্ট্রং হতে পারে, বাট ইউ নিড টু বি মেন্টালি স্ট্রং। ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে তো সবসময় এগোনো যায় না অনেক ক্ষেত্রে। তাহলে তো এই যে প্যারা অলিম্পিক্স বা এই ধরনের যে জায়গাগুলো, তো সেইখানে তাহলে তো আমরা কোনোদিনই কোনো চ্যাম্পিয়ন্স পেতাম না। সেখানে প্যারা অলিম্পিক্সে প্রত্যেক বছর আমাদের দেশ থেকে অনেকেই মেডেলস নিয়ে আসে। তো সেই জায়গা থেকে যদি আমি ধরতে যাই, তো নট নেসেসারিলি যে ফিজিক্যালি স্ট্রং মানেই যে সে খুব বিশাল বড় কিছু, তা কিন্তু নয়। মেন্টাল স্ট্রেংথ যদি আমি দেখাতে পারি, সেটা কোথাও গিয়ে ফিজিক্যাল স্ট্রেংথকেও হার মানিয়ে দেয়। অ্যালবার্ট আইনস্টাইন বা এডিসন, এদেরও তো মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স ছিল। আইনস্টাইনকেও স্কুলে বুলি হয়েছে, তো সে কি E=mc² বানায়নি বা সে নোবেল প্রাইজ পায়নি? অনলি থিং ইউ হ্যাভ টু বি অ্যাসার্টিভ। অ্যান্ড যদি সেরকম সিচুয়েশন হয়, অনেক সময় কি হয় না, আমরা বলতে ভয় পাই, ও আমাকে এই করবে, ও বলে দেবে। এই জিনিসটা কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রেও হয়। তোমার ক্ষেত্রে তোমার যদি সমস্যা হচ্ছে, তোমার অথরিটিকে রিপোর্ট করার দরকার, কারণ যদি তুমি সেটা না বলো, তো তুমি কি সামনের লোক তো বুঝতে পারবে না। ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু সে নো, অর ইউ হ্যাভ টু গো টু ইউর অথরিটি যে এই সমস্যা হচ্ছে। হয়তো অথরিটি তোমাকে হেল্প করবে, নট নেসেসারিলি যে তোমার প্রবলেম কে সে পাত্তা দেবে না, কিন্তু সেই ক্ষেত্রে দুজনেরই প্রবলেম সলভ হবে। যে বুলি হচ্ছে তারও প্রবলেম হচ্ছে, বা যে করছে তারও কোথাও না গিয়ে কোনো একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার আছে। সেক্ষেত্রে দুজনেরই কাউন্সেলিং এর প্রয়োজন। টপ 3 বুক রেকমেন্ডেশন আমাদের অডিয়েন্সদের জন্য। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেই বইটা হয়তো হিন্দু শাস্ত্রের অনুসারে সবাই চেনে, ভগবদ গীতা। মানে ভগবদ গীতা এমন একটা বই যেখানে আপনার প্রত্যেকটা প্রবলেমের আপনি সলিউশন খুঁজে পেতে পারেন। নেক্সট হচ্ছে ইকিগাই। ইকিগাই এখন আমি এই জন্যই বললাম কারণ এই বইটা খুবই ট্রেন্ডিং। এটা হচ্ছে বেসিক্যালি জাপানিজরা কিভাবে হ্যাপি লাইফ লিড করতো, বা ওদের লংজিভিটি এত বেশি কেন, সেই নিয়ে এই বইটা। থার্ড যে বইটা আমি বলবো সেটা হচ্ছে ডায়েরি অফ অ্যানি ফ্র্যাঙ্ক। সেটা আমার পার্সোনাল পছন্দের বই এই জন্যই কারণ সেখানে তার পুরো লাইফের স্ট্রাগল সে বলেছে, যে আমি কিভাবে সে পুরো
প্রবলেমস তাদের লাইফে ফেস করেছিল, সে একটা বেটার পজিশনে ছিল, সেখান থেকে লাইফে কি কি প্রবলেমস হয়েছে, যার জন্য আমার কোথাও গিয়ে একটা মোটিভেশনের কাজ করেছে। নট নেসেসারিলি যে আপনাকে ওই বইটা আপনার পছন্দ হবে, আরো অনেক সেলফ কেয়ার বই বা আরো অনেক বায়োগ্রাফিজ আছে যেগুলো পড়লে লোকে মোটিভেশন পায়। যেমনি ইউবরাজ সিং এর যদি আমি বলি, মানে ইউবরাজ সিং এর যে বায়োগ্রাফি যেটা উনি লিখেছেন, সেখানে সে নিজের ক্যান্সার স্ট্রাগলটা বলেছিল, যে ওয়ার্ল্ড কাপের সময় তার ব্লাড ভমিটিং হচ্ছিল, সেখান থেকে সে একটা ম্যান অফ দ্য ম্যাচ পজিশনে পৌঁছেছে। সেইটা কোথাও গিয়ে অনেকের কাছে একটা ইন্সপায়ারিং স্টোরি হতে পারে। ফ্রয়েড না অ্যাডলার? দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ ফ্রয়েড হচ্ছে এমন একজন ব্যক্তি যার জন্য আমরা এই ফিল্ডে আসা, মানে আমার কি, বা যদি আমি যে কোনো সাইকোলজিস্টকে জিজ্ঞেস করি, তাদের শুরুই হয়েছিল ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস দিয়ে। মানে তারা হয়তো সেখান থেকে কোথাও গিয়ে শুনেছে, তারপর ফ্রয়েডের ইডিগো, সুপার ইগো, কনসিয়াস, প্রি কনসিয়াস, সাবকনসিয়াস অ্যান্ড দি বিগেস্ট অফ দ্য থিওরি যেটা আমাদের অ্যাট্রাক্ট করে, মানে যেটার জন্য আমরা সাইকোলজি প্রথম দিন এসে আমরা যখন সাইকোসেক্সুয়াল স্টেজ শুনেছিলাম যে আমরা কবে পড়বো, যখন থার্ড ইয়ারে যাই বা মাস্টার্স এর ফার্স্ট ইয়ার যে ওডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স জানতে পারি যে কোথাও গিয়ে এই জিনিসগুলো কোনো একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডার যে লিড অন করতে পারে। তো এই জায়গাগুলো অবভিয়াসলি ফ্রয়েড ইজ আ সেন্সেশন ফর all of us in this field, but হ্যাঁ, ফ্রয়েড যে সব তো নয়, হি ইজ অবভিয়াসলি দি ফাদার অফ সাইকোলজি, বাট ফ্রয়েড ছাড়া অ্যাডলার ধরি বা ইউং ধরি, এদের অবদান কিন্তু কম নয়। এভরিবডি হ্যাজ এ ইকুয়াল রোল টু প্লে। ফ্রয়েড মোরলি কনসেন্ট্রেটেড অন দি ইনস্টেকচুয়াল ড্রাইভস, এরা অন্য অন্য কমপ্লেক্সেস আর এই জিনিসগুলো নিয়ে কথা বলেছে। সবই বেসিক্যালি ইন্টার রিলেটেড কোথাও গিয়ে, বিকজ অ্যাডলার ফ্রয়েড দুটোই সাইকোডাইনামিক থিওরিরই পার্ট। Sticks and stones can break my bones, but words will never hurt me. For না against? ডিপেন্ডস অন দি সিচুয়েশন। অনেক সময় কি হয়, এটা যদি রাস্তায় কেউ বলে, মানে হয়তো কিছু কথা বললো, অনেক সময় রাগের মাথায় রাস্তায় অচেনা লোকের সঙ্গে ঝামেলা হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা মনে রাখি না। Correct. কিন্তু এই জিনিসটাই যদি আমার বন্ধু আমাকে বলে বা আমার বাড়ির লোক আমাকে এমন কিছু বললো যেটা আমার হিউমিলিয়েশন তো নয়, বাট একটা খারাপ লাগার জায়গা চলে আসলো, সাপোজ কেউ বললো যে ইউ আর সেলফিশ, ইউ ডিজার্ভ টু বি অ্যালোন, আর এই কথাগুলো হয়তো রাস্তার লোক বললে বা ফেসবুকে একটা অচেনা লোক আমাকে বললে যতটা আমার খারাপ লাগবে না, সেটা যদি আমার নিজের কেউ বলে বা আমার বেস্ট ফ্রেন্ড বা কেউ আমাকে বললো তুই খুব টক্সিক, সেটা কিন্তু আমাকে বেশি হার্ট করবে। একটি নতুন সিচুয়েশনে, সেটা স্কুল, কলেজ বা অফিস যা খুশি হোক, সেখানে খুব সহজে কিভাবে ট্রাস্ট গেইন করা যায় যিনি জেনুইনলি চাইছেন নিজের পজিশনটা এস্টাবলিশ করতে? প্রথম হচ্ছে তাকে জেনারেলি সে চেষ্টা করবে ইররেসপেক্টিভ তার কাকে ভাল লাগছে না ভাল লাগছে সবার সাথে মেশা, র্যান্ডাম, মানে এই নয় যে শুধু কাজ নিয়ে কথা বলছে। মানে কি হয়, অনেক সময় 90% লোকেদের প্রবলেম হয় কনভারসেশন স্টার্ট করতে, কি কথা বলবো কি বলবো এই নিয়ে প্রচুর প্রশ্ন আসে। যে যারা ইন্ট্রোভার্ট হয়, আমি কি বলবো, আমি কাজের ক্ষেত্রে বলি আমি কি কথা বলবো, কিছু তো বলার নেই, মানে মিক্স আপ করতে পারে না। বা দুটো গ্রুপেরই প্রবলেম থাকে, যারা মিক্স করতে চাইছে তারাও হয়তো কোথাও গিয়ে একটা ইনহিবিশন কাজ করছে, আর যারা হয়তো ওই গ্রুপের পার্ট তারাও হয়তো ইনহিবিশন কাজ করছে। তো সেই ক্ষেত্রে একটা জাস্ট একটা স্টেপ নেওয়া যায় যে আমি চেষ্টা করি যে ঠিক আছে আমি কথা বলি তাদের সাথে, যে র্যান্ডাম টপিক, সেটা সিনেমা হতে পারে, এখন প্রচুর ওয়েব সিরিজ আছে, সেখান নিয়ে হয়তো আমি একটা কথা বললাম যে কালকে আমি এই ওয়েব সিরিজটা দেখলাম, মোটামুটি এই যে ওয়েব সিরিজ গুলো বেরোচ্ছে সেগুলো নিয়ে তো সবাই মোটামুটি কথা বলছে, তো সেই জিনিসগুলো নিয়ে আমি যদি কথা বলি, বাট হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম আমি নিজের পজিশন কিন্তু ছাড়বো না, যে আমার একটা বাউন্ডারি আছে, মানে এই নয় যে আমি সবাইকে একেবারে ঢুকিয়ে দেবো, মানে কোথায় আমাকে একটা লিমিট মেনটেন করতে হবে, কোথায় কি করতে হবে, সেটা তো মনে হয় একজন ম্যাচিওর ইন্ডিভিজুয়াল বুঝতেই পারবে, ইমোশনালি ম্যাচিওর যেটা বলে, সেই ক্ষেত্রে আমি তো বুঝতেই পারবো যে আমার কি বাউন্ডারি কোথায়, আমাকে কোথায় না বলতে হয়, কোথায় হ্যাঁ বলতে হয়। নট নেসেসারিলি যে পিয়ার প্রেসারে আমি সবকিছু করে যাবো, আমার বন্ধু করছে বলে জাস্ট টু বি পার্ট অফ আ স্কুল, কলেজ অর অফিস সার্কেল, তারা সারা রাত্রির ধরে মদ খেয়ে যাচ্ছে বলে আমাকেও করতে হবে ইরেসপেক্টিভ, তাদের সেই কাজটা পছন্দ নয় বলে জাস্ট টু বি পার্ট অফ দ্যাট গ্রুপ, ইট মেক্স নো সেন্স। তারা যদি রিলেশনশিপসে যাচ্ছে,
কিন্তু আমার I am waiting for that perfect person in my life. So it's okay. It's okay to be different and not being part of the group. But at the same time, যদি কোনো সিচুয়েশন আসে, সাপোজ হয়তো কোনো ফ্রেন্ডের কোনো হেল্পের দরকার, obviously if you can help that person, it is obviously important that you can help. There is nothing wrong in being kind and being helpful. সেটা হয়তো লোকে হেল্প মনে রাখবে, কারণ দিনের শেষে তুমি যদি কাউকে হেল্প করো না, তো সেটা ট্রাস্ট গেইন করতে অনেকটা হ্যাঁ, help করবে। তোমার দিনের শেষে তোমার নিজের ভাল লাগবে যে হ্যাঁ আমি আজকে একটা এই কাজটা তো করেছি, I have helped an individual, that means I've done a good job for the society, whatever, because our society is lacking such people. তো আমাদের ভিউয়ার্সরা আপনাকে কিভাবে রিচ করতে পারে ফর আ প্রফেশনাল কনসাল্ট? অফলাইন যে কনসালটেশনস এর জন্য আমার চেম্বার হচ্ছে বিরাটি, বারাসাত, বেলঘরিয়া, বাগুইহাটি, কেষ্টপুর আর SSKM এর কাছেই একটা চেম্বার আছে, সেখানে আমি বসি। তো আপনারা সেখানে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অনলাইন কনসালটেশনস এর জন্য আপনি স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করলে আপনাদের যেখানে সুবিধে আমি সেই জায়গাগুলো আপনাকে সাজেস্ট করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই শোটা দেখবার জন্য। উই উইল সুন কাম ব্যাক উইথ আ নিউ এপিসোড। থ্যাংক ইউ ভেরি মাচ।